আপনারা জানেন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দজি অমৃত লোকে গমন করেছেন। আমরা সরাসরি আপনাদের নিয়ে যাব এই মুহূর্তে রামকৃষ্ণ মঠে, বেলুর মঠে। সেখানে এই মুহূর্তে তার দেহ বের করে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আজ সারাদিন ধরেই সেখানে শায়িত ছিল তার পার্থিব দেহ। এইমাত্র সেই পার্থিব দেহ বের করে নিয়ে আসা হচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শ্রাবন্তী সাহা বেলুর মঠ থেকে। শ্রাবন্তী, দেখো, যেমন আগেই নির্দিষ্ট ছিল যে 8:10 নাগাদ তার দেহ নিয়ে যাওয়া হবে, কিন্তু মাঝে বিরতি পড়ে যায়। তার কারণ এত বৃষ্টি হচ্ছিল যে মহারাজরা কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হয়েছেন যে যদি এই পরিমাণ বৃষ্টি হয় তাহলে কিভাবে নিয়ে যাওয়া সম্ভব। যদিও সে সময় অপেক্ষারত যে সমস্ত অগণিত ভক্তরা ছিলেন তাদের জন্য দরজা খোলাই ছিল, কিন্তু এখন বৃষ্টি কমে যাওয়ার ফলে 8টার মধ্যেই তার মরদেহ নিয়ে যাওয়ার জন্য জোর প্রস্তুতি শুরু হয়। ঠিক 8:10-এ কালচারাল যে হলে স্বামীজি আত্মস্থানন্দ যে মহারাজকে রাখা হয়েছিল সেখান থেকে তার দেহ বার করে নিয়ে যাওয়া হয়েছে। মূল যে মন্দির রয়েছে বেলুর মঠে সেখানে আপাতত তাকে নিয়ে যাওয়া হবে। এখানে মূল 3টি মন্দির, অর্থাৎ একটি মূল মন্দির রয়েছে, একটি ব্রহ্মানন্দজি মহারাজের মন্দির রয়েছে, একটি শ্রী শ্রী মায়ের মন্দির রয়েছে। এই সবকটি জায়গাতেই মহারাজের মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে শ্রী শ্রী মায়ের মন্দিরে প্রায় আধ ঘন্টা তার মরদেহ রেখে দেওয়া হবে। সেখানে এই যারা সন্ন্যাসী মহারাজ রয়েছেন তারা শেষবারের জন্য শ্রদ্ধা জানাবেন। আপাতত সেই উদ্দেশ্যে শোভাযাত্রা করে সন্ন্যাসীরা তাকে নিয়ে গিয়েছেন এবং অন্যদিকে ঠিক যেখানে কালচারাল হল রয়েছে তার পাশেই গঙ্গা বয়ে চলেছে। সেখানে এক প্রান্তেই এই যেখানে সমাধি পীঠ রয়েছে, যেখানে তার শেষকৃত্য হবার কথা রয়েছে, তার পাশেই গান স্যালুটের একটা প্রস্তুতির তুঙ্গে আমরা দেখতে পাচ্ছি। যেমন তাকে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে গান স্যালুট দেওয়া হবে, তখন একটা বিভ্রান্তি তৈরি হয়। তার কারণ পুলিশের পক্ষ থেকে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে গান স্যালুট এর প্রথম। শ্রাবন্তী, যেমনটা আমরা দেখেছি যে স্বামী সুবীরানন্দ তিনি যেমন জানিয়েছেন যে এই প্রথম রামকৃষ্ণ মঠ মিশনের কোনো সন্ন্যাসী তার পরলোক গমনের পর রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে, সেই প্রস্তুতিও চলছে আমরা দেখতে পাচ্ছি। শ্রাবন্তী, একেবারে সেই গান স্যালুটের জায়গার প্রস্তুতি তুঙ্গে রয়েছে এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি দেখতে আনা হবে 3টি মন্দিরে যে 3টে যে মন্দির রয়েছে সেখান থেকে তার দেহ নিয়ে আসা হবে এখানে এবং প্রথমে গান স্যালুটের পর ফের তার দেহ নিয়ে চলে যাওয়া হবে সমাধি পীঠ, যেখানে ছবি তুমি দেখতে পাচ্ছ সেই গান স্যালুটের জায়গার ঠিক পিছনের দিকে রয়েছে এই সমাধি পীঠ, যেখানে এর আগেও বিভিন্ন মহারাজদের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। সেখানেই এই শেষকৃত্য সম্পন্ন করা হবে এবং অনেকটাই বলা যেতে পারে যে নদীর ভিত্তি। তার কারণ এর আগে কোনো সন্ন্যাসীর জন্য এই ধরনের একটা গান স্যালুটের ব্যবস্থা ছিল না। সেখানে এই গান স্যালুট একটা ইতিহাস তৈরি হয়ে রইল বলেই মনে করছেন সন্ন্যাসী। শ্রাবন্তী, ধন্যবাদ। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমাদের সঙ্গে রয়েছেন বেলুর মঠ থেকে আমাদের আরেক প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, আর কিছুক্ষণের মধ্যেই শেষকৃত্যের কাজ শুরু হয়ে যাবে, গান স্যালুট রয়েছে, সব মিলিয়ে প্রস্তুতি কোন পর্যায়ে যদি আমাদের সামনে তুলে ধরো প্লিজ। মৌপিয়া কথা বলছি কমলাক্ষ। মৌপিয়া, প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে বলা যায় শেষকৃত্যের। তার কারণ আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে সম্পূর্ণ শেষ যাত্রার ছবি এই মুহূর্তে বেলুর মঠের বিভিন্ন মন্দিরগুলো পরিক্রমা করছে। স্বামীজির দেহ নিয়ে রীতিমতো সংঘের যারা রয়েছেন প্রত্যেকে ব্রহ্মচারী থেকে শুরু করে বিভিন্ন শেষ যাত্রায় সামিল হয়েছেন। সরাসরি 24 ঘন্টায় শেষ যাত্রার ছবি তোমাকে দেখানোর চেষ্টা করছি। আমরা সকলেই হাঁটছি এবং পেছনে প্রায় 1000 খানেক মানুষ সঙ্গে হাঁটছেন। ইতিমধ্যেই কিন্তু মূল যে বেলুর মঠের মূল মন্দিরের সামনে মহারাজের দেহ সেখানে 2 মিনিটের জন্য রাখা ছিল এবং তারপর এই মুহূর্তে
মায়ের ব্রহ্মানন্দ মন্দিরের দিকে এগিয়ে চলেছে এই শবযাত্রা। এবং সেখানে কিন্তু তুমি রীতিমতো দেখতেই পাচ্ছ যে বিভিন্ন বয়সী মানুষ, মহিলা বিভিন্ন বয়সী মানুষ সামিল হয়েছেন এবং স্মরণে, শ্রদ্ধায়, চোখের জলে এবং আবেগে রীতিমতো সকলেই আপ্লুত। এবং রামকৃষ্ণের স্তব রামকৃষ্ণের স্তব উচ্চারিত হচ্ছে এই মুহূর্তে, সকলের কণ্ঠেই কিন্তু আমরা সেটা শুনছি। এবং ইতিমধ্যেই কিন্তু পরবর্তী যে জায়গা অর্থাৎ ব্রহ্মানন্দের মন্দিরের সামনে ইতিমধ্যে দেহ চলে এসছে এখানে, এবং পুরনো মন্দিরের ঠিক কাছে সেখানে দেহ এসে পৌঁছেছে। রীতিমতো অসংখ্য মানুষজন তারা তাদের চোখের সামনে এই মুহূর্তে শেষকৃত্যের প্রস্তুতি। এরপর কিন্তু শেষ দর্শনের জন্য মায়ের মন্দিরের সামনে রাখা থাকবে সেখানে 5 মিনিট দেহ। এবং তারপর ইতিমধ্যেই পুলিশ এবং রাজ্য সরকারের তরফ থেকে যা চূড়ান্ত প্রস্তুতি যা নেওয়া হয়েছিল অর্থাৎ গান স্যালুট, তার প্রস্তুতি চূড়ান্ত হয়ে রয়েছে। এবং তারপরেই কিন্তু জনতেষ্টির কাজ সেটা শুরু হবে গান স্যালুটের পরে। সমস্ত কিছু সারা বৃষ্টির জন্য কিছুটা বিঘ্নিত হয়েছে আজকের এই শেষ যাত্রা। কর্মলক্ষ্য আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং অগণিত মানুষ সেখানে যেমন পৌঁছেছেন, অগণিত দর্শক তারাও 24 ঘন্টার পর্দায় এই মুহূর্তে চোখ রেখেছেন। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি আমাদের দর্শকদের কাছেও। আমাদের সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট অতিথি, রয়েছেন গবেষক সোমনাথ ভট্টাচার্য এবং রয়েছেন লেখিকা পূর্বা সেনগুপ্ত। আমি সোমনাথ বাবুর কাছেই আগে আসবো। যে সোমনাথ বাবু, স্বামী আত্মস্থানন্দের কথা আমরা যত শুনছি, কোথাও দেখছি যে তার কর্ম এবং জীবন এই দুটো মিলেমিশে একাকার হয়ে গেছিল, এবং যেখানে সেবা সেটাই আসলে তার সাধনার পথ। একটু যদি আমাদের বলেন প্লিজ। ঠিকই তাই, এবং সেই জন্যেই এই যে তার আপনি যেটা বললেন পার্থিব দেহের শেষ সংস্কার, এই কথাগুলো কোট আনকোট খুব প্রচলিত শব্দ তো, কিন্তু পার্থিব দেহ হয়তো বিলীন হয়ে যায় অগ্নিতে, কিন্তু যার জীবন, কর্ম এবং বাণী এক সূত্রে বাঁধা, মানে জীবনই তো কর্ম এদের, তার সঙ্গে তারা মুখে যা বলেছেন, এই সমস্তগুলো এক সূত্রে বাঁধা থাকে। এইটা না এই মানুষগুলোকে সত্যি সত্যি অমর করে রেখে দেয়। কেন না, আজকে যদিও স্বস্তির বৃষ্টি হয়েছে, কিন্তু আপনাদের প্রতিনিধির কথাতেই স্পষ্ট যে সেই বৃষ্টি মানুষজনকে থামিয়ে রাখতে পারেনি। তাহলে এত মানুষ যে সমবেত হচ্ছেন সেটা এই কারণে যে আমি তো নিজে পেশাগতভাবে অধ্যাপনা করি, কিন্তু আমাদের মুখের কথার সঙ্গে মনের কথা বাস্তবিক অনেক সময় মেলে না। কিন্তু যিনি কিনা প্রফেশনালি ওরকমভাবে কোনো বক্তৃতা দিচ্ছেন না, কিন্তু যার মুখের প্রত্যেকটা কথার সঙ্গে ভেতরের মিল আছে এবং বাইরের মিল আছে। স্বামী বিবেকানন্দ বলতেন যে 3টে H সমন্বিত হতে হবে, হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। এই 3টে যার মিলছে অবশ্যই তিনি একজন এক্সেপশনাল ব্যক্তি, এবং তার জন্যে মানুষ জড়ো হবে, প্রকৃতিকে, ভ্রুকুটিকে উপেক্ষা করে জড়ো হবে। সেই তাকে নিয়ে আপনারা স্টোরি করছেন, এটা নিশ্চয়ই ভবিষ্যৎ প্রজন্মের কাছে বড় বার্তা রেখে যাচ্ছে। আমি পূর্বাদির কাছে আসবো। পূর্বাদি, আপনি কিভাবে তাকে দেখেছেন, কিভাবে চিনেছেন, কিভাবে তাকে হৃদয়ঙ্গম করেছেন? আসলে মহারাজ ছিলেন একটা অদ্ভুত ব্যক্তিত্ব। তার মধ্যে যেমন একটি দারুণ গম্ভীর রাশভারী মানুষ ছিল, তেমনি একটি বিরাট উদার মন ছিল, প্রাণ খোলা মানুষ ছিলেন তিনি। সোজা কথা সোজাভাবে বলতেন, খুব রুচিশীল ছিলেন, সূক্ষ্ম রুচি ছিল তার। এবং তার জীবনের মধ্যে যেটা সবসময় হাইলাইটেড হয়েছে সেটা হচ্ছে স্বামীজির সেবাযোগ। যেমন দুর্গতদের জন্য সেবা, যেমন মানুষের জন্য সেবা, সব কিছুতেই তিনি খুব প্রায়োরিটি দিতেন। সবাইকে বলতেন যে সেবার মধ্যে দিয়েই ভগবান লাভ করতে হবে, এবং স্বামীজি সেটি বলে গিয়েছেন। শুধু তাই নয়, বয়স্ক সন্ন্যাসীদের যে সেবা, আগেকার দিনে সাধুদের তো বয়স সময় খুবই অসুবিধে ছিল, সেটা মঠেরও ছিল, সেটার দিকে উনি কিন্তু একটা বিরাট দৃষ্টি দিয়েছেন। আমি শুনেছি যে কোনো এক বৃদ্ধ সন্ন্যাসী, খুব প্রবীণ সন্ন্যাসী, তার কাছে পাঠিয়েছেন ব্রহ্মচারীতে, তিনি নেবেন না সেবা, বলছেন না আমার দরকার নেই। তো ব্রহ্মচারীরা ওনাকে গিয়ে বলেছেন যে মহারাজ উনি তো নিচ্ছেন না সেবা। উনি তখন জেনারেল সেক্রেটারি, বলছেন ধুর তোরা জানিস না কি করে সেবা করতে হয়। নিজে মঠের অফিস থেকে উঠে এসছেন, উঠে এসে আরোগ্য ভবনে মহারাজের পা হাত টিপে দিচ্ছেন। তখন বলছেন এ কি সত্যকৃষ্ণ, তুমি কেন এসেছো, তুমি কেন? বলছে মহারাজ আপনি তো ব্রহ্মচারীদের সেবা নেবেন না, তাহলে আমাকেই আসতে হবে, না ওরা তো শিখবে না, ওদের তো দরকার। বলছেন ঠিক আছে আমি ওদের সেবা নেব। এরকম করে হাতে করে তিনি শিখিয়েছেন।
তো সেটি শুধু তিনি সংঘের ব্রহ্মচারীদের শেখাননি বা তিনি নিজের ভক্তদেরকে বলে যাননি, নিজের দীক্ষিত ভক্তদেরকে বা আমাদের রামকৃষ্ণ অনুরাগীদের বলে যাননি, তিনি সকলকেই দেখিয়ে গিয়েছেন যে সেই পথটাই আমি সোমনাথবাবুর কাছে আসবো, যে আমরা এখন তো যে সময়ে বাস করছি, আমাদের যে পরিপার্শ্ব, তাতে আমরা ভীষণ অসহিষ্ণুতা দেখছি। আমরা দেখছি কোথাও ধর্ম আর রাজনীতি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এরকম একটা অস্থির সময়ে স্বামী আত্মস্থানন্দ, তার দর্শন কোথাও কি দিশা দেখাতে পারে? কতটা প্রাসঙ্গিক সেটা? অবশ্যই। যদি সংবাদের দিক দিয়ে যাই, 1977-78 যে বন্যা হয়েছিল, আপনার ওই কথাটাতে ফিরবো খুব শিগগিরই, যে সহিষ্ণু মানুষ এবং কাটিং অ্যাক্রস অল ব্যারিয়ার্স যিনি যাচ্ছেন। 77-78 যে বন্যা, হুগলি মানে আরামবাগ সন্নিহিত অঞ্চলে, তখন আত্মস্থানন্দজি ইয়াং সাধু একজন, তিনি ঝাঁপিয়ে পড়ে সেখানে কাজ করেছিলেন। আমার বলার অপেক্ষা রাখে না যে কোনো রকমের কোনো ডিসক্রিমিনেশন বা কোনো পার্থক্য তিনি করেননি। এবং ওই যে মানুষের জন্য কাজ করলেন, অনেক সময় হতে পারে যে অর্গানাইজেশন বলেছে বলে তিনি করছেন, কিন্তু তা নয়। যখন বন্যার জল নেমে গেল কিন্তু মানুষের চোখের জল শুকোলো না, সেই সময়টাতে তিনি আবার রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার্সে গিয়ে বললেন যে এদের লং টার্ম রিহ্যাবিলিটেশনের জন্য কিছু করা দরকার। এবং সেই জন্য আজকে মানুষজন যেটা জানেন যে বেলুড় মঠের একটা বড় কাজের মধ্যে পড়ে পল্লীমঙ্গলের কাজ। সেই পল্লীমঙ্গল এই আত্মস্থানন্দজির খুব সক্রিয় উদ্যোগের মাধ্যমে শুরু হয়েছিল। ওই জন্যে এই যে সমস্ত ধরনের মানুষের জন্য এগিয়ে যাওয়া, সেখানে সন্ন্যাসীর যে ইউনিফর্ম, সেটা একটা দিক, একটা ডাইমেনশন, কিন্তু সেই ডাইমেনশনকে ছাপিয়ে যাচ্ছে তার মানবিক ডাইমেনশন। ওই জন্যে আজকের দিনেও যে ভক্তরা যাচ্ছেন, যেমন তারা প্রণাম করছেন, যেমন তারা চোখের জলে ভাসছেন, তেমনি এই রকম একজন সহিষ্ণু মানুষ এবং সকলের জন্য যিনি কিনা হৃদয়কে উন্মুক্ত করে দিতে পারেন, সেই মানুষের জন্য আজকে গান স্যালিউটও হচ্ছে। এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা। একেবারেই। আমরা কথা বলেছিলাম আমাদের সঙ্গে, তার স্মৃতিচারণা করেছিলেন, স্বামী আত্মস্থানন্দের স্মৃতিচারণা করেছিলেন বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। রোড দিয়ে গাড়ি যখন যাচ্ছে, আর বুঝতেই পারেন সেই সময় একজন একটা ঝকঝকে নতুন অ্যাম্বাসাডার গাড়ি চেপে যাচ্ছে। তখন তো গাড়ি চাপাটা এত সহজ ছিল না, তখন নিজেই একটু গর্ব হচ্ছে। আবার আমার বাঁদিকে বসে আছেন একবারে অনিন্দ্য সুন্দর এক মহারাজ। মহারাজ আমাকে পাশে বসিয়েছেন, এও তো একটা জীবনের মস্ত বড় প্রাপ্তি। এবার রেড রোড দিয়ে গাড়ি যাচ্ছে, হঠাৎ আমায় জিজ্ঞেস করলেন কী দেখছো? আমি বললাম যে এই গাছপালা, রাস্তা, খেলার মাঠ, কত কী দেখছি মহারাজ, কত কী দেখছি, ট্রাম যাচ্ছে। তখন আমাকে বললেন একদম মিথ্যে কথা বলবে না। আমি খুব ঘাবড়ে গেলাম, কেন মহারাজ মিথ্যে কথা বলছি কেন? তখন বলছেন তুমি কি দেখছো আমি জানি। কি বলো তোমার? ওই দেখছো সামনের গাড়িটা, পেছনের যে কাঁচের এটা আছে, ওখানে পেছনের সিটে একজন সুন্দরী মহিলা বসে আছেন, ওর খোঁপাটা দেখেছো? আমি বললাম আমাকে না না ইতস্তত করো না, ওইটাই তো তুমি দেখছিলে। আমি বললাম না মহারাজ। বলে চুপ, যা দেখার জিনিস, তোমার যা বয়স তাতে ওইটাই দেখার জিনিস। ওই আকাশ বাতাস বিশ্ব ব্রহ্মাণ্ড এ সমস্ত দেখার জিনিস নয়। ওটা যদি দেখেই থাকো এমন কিছু অসুবিধে নেই বলে হা হা করে হাসতে লাগলেন। এবং রামকৃষ্ণ মিশনেরও যে আইডিয়াল, সেটা হচ্ছে সবাই গেরুয়া নিয়ে হিমালয়ে চলে যাবে তা তো নয়। ঠাকুর থেকে এটা পেয়েছেন। অনেকে গৃহে থাকবে, শিক্ষক হবে, নানা রকম প্রফেশনে থাকবে। কি চাই না আদর্শ মানুষ চাই। স্বামীজি বলছেন ম্যান মেকিং। আমি যেটা চাই সেটা হচ্ছে ভারতবর্ষে ভালো ভালো মানুষ তৈরি, এবং তার জন্যে যতটুকু ধর্ম, যতটুকু কর্ম, যতটুকু ভক্তি প্রয়োজন দেবার দিয়ে একটা তৈরি করো। আমরা শুনবো কৃষ্ণা বসু, তাঁর স্মৃতিচারণা। পৃথিবীতে এত হিংসার দেশ চলছে, তার মধ্যে এদের মতো মানুষ যারা বিশ্বের কল্যাণ কামনা করতেন সর্বক্ষণ, তাদের থাকাটা খুব জরুরি ছিল। তাই আমরা একটা খুবই অভাব বোধ করব, একটা শূন্যতার সৃষ্টি হলো, সেটা তো গভীর দুঃখের বিষয় আমাদের সকলের কাছেই। পূর্বাদি কৃষ্ণা বসুকেও একই কথা বলতে দেখলাম, যে চারদিকে যে হিংসার দেশ, তার মধ্যে দাঁড়িয়ে আত্মস্থানন্দের দর্শনের প্রয়োজন কতটা? আসলে আত্মস্থানন্দজির নিজের দর্শনটা বলা যাবে না, এটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের যে মূল তাত্ত্বিক দিকটি, সেটি নিয়েই তিনি গোটা জীবন পালন করেছেন, হেঁটেছেন, পথ হেঁটেছেন। এই তাত্ত্বিক দিকটিকে তো ঠিক নিজের জীবনে ফুটিয়ে তোলাটা সহজ ব্যাপার নয়, সকলে চেষ্টা করলেও পারে না। উনি সেটা পেরেছিলেন। ওনার পারিবারিক
সংস্কার, ওনার নিজের জন্মগত সংস্কার এবং তার যে একটা অসাধারণ ব্যক্তিত্ব। কেউ কেউ ললাটে সম্রাট হওয়ার ভাগ্য নিয়েই জন্মায়, তো তিনিও সেরকমই ছিলেন। তাকে দেখলে এরকমই মনে হতো যে ওই রকম বসে একটা বাঘের মতো একটি ব্যক্তিত্ব, তার একটা যেন রাজা হওয়ার জন্যই জন্ম ছিল। মহারাজ সেটি ধরেই পথ হেঁটেছেন। এবং সবথেকে বড় কথা, আজকের দিনে আমরা যেটা দেখছি যে মানুষকে, স্বামীজি বলে গিয়েছেন যে মানুষকে সেবার মধ্যে দিয়েই ভগবানকে পাওয়া যাবে, কিন্তু সেটি পালন করে সত্যি সত্যি ওই জায়গায় পৌঁছানো যায় কিনা, আরেকটি মানুষের দুঃখ দেখে আমার কান্না পায় কিনা, সেটি কিন্তু আমরা বাস্তবে তার প্রয়োগটা কম দেখি। মহারাজের মধ্যে সেই বাস্তব প্রয়োগটি আমরা দেখেছি। সত্যি সত্যি তার চোখে জল আসতো, অন্যের দুঃখ দেখলে তার প্রাণ কাঁদত। এই যে প্রাণ কাঁদা, শ্রীমা সারদা দেবী যখন চলে যাচ্ছেন তখন তিনি শেষ তার বাক্য ছিল, দেখো বাবা, যদি শান্তি চাও তাহলে অপরের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এই কথাটি বলে তিনি আরেকটি বাক্য সংযোজন করেছিলেন, বলেছিলেন, দেখো এ জগতে কেউ তোমার পর নয়, সকলেই আপন। এটি আমরা বুঝি না, এটাই মাতৃশক্তি, নিজেকে একটা বিস্তার করে দেওয়া। সেই বিস্তারিত যে আত্মা, একটা প্রজ্বলিত আত্মা, সেই আত্মাকে আমরা এতদিন দেখেছি সশরীরে। তিনি আছেন, তিনি সেই ভাবের সঙ্গে মিশে গিয়েছেন, তিনি থাকবেন, সেই ভাইব্রেশন থাকবে, শুধু আমাদের খুঁজে নেওয়া এবং খুঁজতে চেষ্টা করার যে প্রেরণা, সেটা তিনি জ্বালিয়ে গেলেন। আমরা একটু দেখে নেব, সেবাই ছিল তার জীবনের মূল মন্ত্র। যে কোনো বিপর্যয়ে মানুষের পাশে ছুটে যেতেন মহারাজ। প্রয়াত স্বামী আত্মস্থানন্দের স্মৃতিচারণ করলেন কামারপুকুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী লোকেশ্বরানন্দ। শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যের শিষ্য এইরকম আমাদের সঙ্গে দুজন ছিলেন, স্বামী আত্মস্থানন্দজি মহারাজ আর একজন স্বামী অকামানন্দজি মহারাজ, যিনি হরিদ্বারে আছেন। এই দুজনের মধ্যে একজন চলে গেলেন, আর একজন থাকলেন। তো সেই জন্য এটা একটা আমাদের কাছে অপূরণীয় ক্ষতি আধ্যাত্মিক দিক দিয়ে। তো যখন তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, তখন আমাদের রামকৃষ্ণ মিশনের যে রিলিফ কাজ, মানে ত্রাণ কার্য, যেখানে বন্যা হলে, খরা হলে, ঝড় হলে, ঘূর্ণিঝড় হলে যে আমরা যে ওই ত্রাণ মানুষকে দিতে যাই, রিলিফ করতে যাই, সেইটার তিনি সেক্রেটারি ছিলেন। তো সেই সময় আমি দেখেছি তিনি কী উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়তেন এই রিলিফ কাজের জন্য। এবং ধরতে গেলে আমাদের যে রামকৃষ্ণ মিশন যে রিলিফ কাজটা যে এত বিশাল আকার ধারণ করেছে, সেটা হচ্ছে পুরোটাই ওনার অবদান। কিছু বলতে চাই? পূর্বাদি যে বলছিলেন, এবং আপনার যে প্রশ্নটাও ছিল যে এই সময় দাঁড়িয়ে মহারাজের জীবনের যে তাৎপর্য, আমার মনে হচ্ছিল কি জানেন, এই স্টুডিওতে বসে বসে, যে এই সময় না মানুষ নিজেকে শেষ করে দিচ্ছে। তো আপনারাও কত প্রোগ্রাম করছেন যেখানে অকালে প্রাণ ঝরে যাচ্ছে, আত্মহনন বা আত্মহত্যার পথ মানুষ বেছে নিচ্ছে বা সেই পথে যেতে বাধ্য হচ্ছে। এই যে একটা আত্মহত্যার সার্বিক একটা প্রবণতা, সেটা ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, নিজেকে শেষ করে দেওয়া। আমার মনে হয় এই যে মহারাজ চলে গেলেন, তাকে নিয়ে যে অনুষ্ঠান হচ্ছে, তার যে স্পিরিট আমাদের মধ্যে বেঁচে রয়েছে, সেখান থেকে কী পাচ্ছি জানেন? আত্মহত্যার বিপরীতে নিজের মধ্যে কম্পোস্ট থাকা বা আত্মস্থ থাকা। সেখানে আত্মস্থানন্দ মহারাজ কিন্তু অন্য এক ধরনের বার্তা দিচ্ছেন যে জীবনটা অত ফেলনা নয়, এই জীবন খুব কনস্ট্রাকটিভ হতে পারে, এবং সেটা পরের সেবার মধ্যে দিয়ে কিভাবে আত্মস্থ হতে পারে, কিভাবে কম্পোজড হতে পারে। আমার মনে হয় আত্মহত্যা প্রবণ পৃথিবীর কাছে এই ধরনের জীবন অন্য বার্তা রাখছে। তো আমরা এরকম যদি একটু এরকম যেমন কিছুক্ষণ আগে সোমনাথবাবু বলছিলেন যে পল্লীমঙ্গল, এটা চালু হয় স্বামী আত্মস্থানন্দের সক্রিয় উদ্যোগে, এরকমই কিছু যেখানে মানুষের মানুষের জন্য তার প্রাণ কেঁদেছে, তিনি দৌড়ে গেছেন, তিনি উদ্যোগ নিয়েছেন, এরকম কয়েকটা ঘটনা। হ্যাঁ, এটা তো সবসময় ছিল। প্রথম কথা, তিনি কচ্ছ আর ভুজে, যেটা জানি গুজরাটে, তিনি অনেক বড় রিলিফের কাজ করেছেন, এবং এত বড় একটা রিলিফের কাজ করেছিলেন তিনি যে ওখানকার মানুষরা এখনও ওনাকে ভগবানের মতো দেখে, এত তার প্রভাব ছিল। এছাড়াও দক্ষিণ ভারতে আমি জানি লাতুরে যে ভূমিকম্পে অনেক ধ্বংস হয়েছিল, সেখানে যে মানুষদের বাড়ি বানিয়ে দিয়েছিলেন রামকৃষ্ণ মিশন, সেটি মহারাজের তত্ত্বাবধানে হয়েছিল। আমি আসবো আপনার কাছে, যে টানেই হয়তো আমরা দেখছি যে স্বয়ং প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী যিনি যাকে ব্যক্তিগত গুরু বলে মনে করেন, নরেন্দ্র মোদী এর আগেও বলেছেন, এসে দেখা করে গেছেন, তিনি শেষ শ্রদ্ধার্ঘ্য পাঠিয়েছেন পুষ্পস্তবক তার প্রতিনিধির মাধ্যমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শোক বার্তা প্রকাশ করেছেন। আজকেও আমরা দেখেছি বিভিন্ন দলের নেতা নেত্রীরা দল মত রং নির্বিশেষে ছুটে গেছেন। অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন আপনাদের শোনাব। সমাজের জন্যে, মানুষের সেবার জন্যে যারা আত্মনিয়োগ করে তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি মানুষের এইভাবেই প্রস্ফুটিত হয়, প্রতিফলিত হয়। মহারাজের প্রতি শ্রদ্ধা নিবেদন করে হয়তো হৃদয় ভারাক্রান্ত করে যাব, কিন্তু তবুও শ্রদ্ধা জানানোর এই সুযোগটুকু আমরা পেয়েছি রামকৃষ্ণ মঠের, বেলুর মঠের দৌলতে। স্বামী আত্মস্থানন্দের উদ্যোগে রামকৃষ্ণ মঠ মিশনের ত্রাণ কাজের বিস্তার, এমনটাই জানাচ্ছেন আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রধান স্বামী সোমাত্মনন্দ। মহারাজ তার দীর্ঘ কর্মজীবনে বিভিন্নভাবে মঠের সেবা করেছেন। বিশেষভাবে এই 2007 থেকে 2017 পর্যন্ত এই 10 বছর এই সংঘের অধ্যক্ষ পদে তিনি নিযুক্ত ছিলেন। প্রত্যেক সংঘাধ্যক্ষই বিভিন্ন রকম তাদের নিজেদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেইভাবে কাজ করেন। মহারাজও এই যে স্বামীজির এই শিবজ্ঞানে জীবসেবা, মহারাজ রামকৃষ্ণ মিশনের যে রিলিফ কাজকর্ম আছে, এইটিকে মহারাজ বিশেষভাবে এটিকে করেছেন, বিস্তৃত করেছেন।